যাদব মুখার্জি ও মাধব মুখার্জি দুই সৎ ভাই। তারা যে সৎ ভাই এ কথাটা তারা ভুলে গিয়েছিল। যাদব মুখার্জি খুবই শান্ত স্বভাবের মানুষ। জমিদারি সেরেস্তার নায়েবি করা আর ঘরে ফিরে পুজো করাই তার কাজ। মাধব দাদার থেকে 10-12 বছরের ছোট। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে বিন্দুর ছেলে এর প্রথম পর্ব। শুরু হচ্ছে আজকের নিবেদন বিন্দুর ছেলে। গরিব দাদা অনেক কষ্ট করে ছোট ভাইকে আইন পাশ করিয়েছিলেন। সে উকিল হয়ে সবে ব্যবসা শুরু করেছিল। এরপর অনেক চেষ্টা করে জমিদার ঘরের মেয়ে বিন্দুবাসিনীকে ভাইয়ের বউ করে ঘরে এনেছিলেন। রূপসী বিন্দু 10,000 টাকা নিয়ে শ্বশুরবাড়িতে ঘর করতে এলো। বড় বউ অন্নপূর্ণা সংসারের কর্ত্রী। গ্রামবাসীদের ডেকে বলেছিলেন, ঘরে বউ আনতে হয় তো এমনি, একেবারে লক্ষ্মী প্রতিমা। কিন্তু দুদিন যেতে না যেতেই তার এ ভুল ভেঙে গেল। অন্নপূর্ণা বুঝলেন ছোট বউ যতখানি রূপ আর টাকা এনেছে তার 4 গুণ অহংকার অভিমানও সঙ্গে এনেছে। বিন্দুর ব্যবহারে বাড়ির সকলেই তটস্থ। তাছাড়া সব থেকে বিপদের কথা যা তা হলো তাকে শাসন করার কোনো উপায় ছিল না। কারণ তার ছিল ভয়ঙ্কর ফিটের অসুখ। যখন তখন ফিট হয়ে যেতে পারে ভেবে কেউ আর সাহস করে তাকে ঘাটাতো না। সকলেই স্বীকার করল যে এই বিয়ে দেওয়া উচিত হয়নি। একমাত্র যাদব মুখার্জি সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে শুধু বলতেন, না গো না, তোমরা দেখো আমার ছোট মার জগদ্ধাত্রীর মতো রূপ, সে এত খারাপ হতেই পারে না। একদিন কি একটা কথার পর ছোট বউ গম্ভীর মুখে চুপ করে বসে আছে দেখে ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়ে গেল। এই বুঝি আবার রেগে গিয়ে ফিট হয়। হঠাৎ কি মনে হতে বড় বউ ছুটে ঘরে গিয়ে তার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে বিছানা থেকে তুলে বিন্দুর কোলে ফেলেই পালিয়ে গেলেন। কাঁচা ঘুম ভেঙে অমূল্য চিৎকার করে উঠল। বিন্দু তাড়াতাড়ি নিজেকে সামলে অমূল্যকে বুকে চেপে ঘরে চলে গেল। অন্নপূর্ণা আড়াল থেকে দেখলেন এবং ফিটের অসুখের যে বেশ ভালো একটা ওষুধ পাওয়া গেল ভেবে আনন্দিত হলেন। সংসারের সমস্ত দায়িত্ব অন্নপূর্ণার ওপর ছিল বলে ছেলের ঠিকমতো যত্ন তিনি করতে পারতেন না, তাই এই ভারটা ছোট বউ নিয়েছিল। মাসখানেক পর একদিন সকালবেলা ছোট বউ ছেলে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকে বলল, দিদি, অমূল্য ধনের দুধ কই? 1 মিনিট সবুর কর বোন, জাল দিয়ে দিচ্ছি। কাল তো তোমাকে বলেছি আমার 8টার আগে দুধ চাই, তা সেই তো 9টা বাজে। কাজটা তোমার যদি এত ভারী ঠেকে দিদি, স্পষ্ট করে বলতে পারো, আমি অন্য ব্যবস্থা করি। এরপর বামুন মেয়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গো? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় 2 মিনিট পরেই হতো। রাধুনী চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকতো। তোমার অতি বড় দিব্যি রইল, যদি কোনোদিন আমার অমূল্যের দুধে হাত দাও। আমারও দিব্যি রইল, আর কোনোদিন যদি তোমাকে বলি। এই বলে বিন্দু অমূল্যকে দুম করে মেঝেতে বসিয়ে নিজেই দুধ জাল দিতে লাগলো। অন্নপূর্ণা চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলেন। এরপর বিন্দু বেরিয়ে গেলে তিনি বামুন মেয়েকে বললেন, শুনলে মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলাম অমূল্যকে নে, সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। যাই হোক, এমনি করে অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হতে লাগলো এবং তার ফলে সে কাকিমাকে মা আর মাকে দিদি বলে ডাকতে শিখল। বছর 4 পরে একদিন খুব ঘটা করে অমূল্যের হাতে খড়ি হয়ে গেল। পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন। বাইরে থেকে বিন্দু ডাকল। অন্নপূর্ণা বাইরে এসে অমূল্যের সাজগোজ দেখে অবাক হয়ে গেলেন। তার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার ওপর চুল ঝুটি করে বাঁধা, একটা হলদে রঙের ছাপানো কাপড় পরা, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত,
বগলে ছোট একটা মাদুরে জড়ানো কয়েকটা তালপাতা। অন্নপূর্ণা এরূপ সাজ দেখে হেসে বললেন, এত তোর আসে ছোট বউ, ছেলে বুঝি পড়তে যাচ্ছে? বিন্দু হেসে বলল, হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর সার্থক হয়। কাজের ছেলেটির দিকে ফিরে বিন্দু বলল, ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। বলে সে গভীর স্নেহে ছেলের কপালে চুমু খেয়ে কোলে নিয়ে চলে গেল। অন্নপূর্ণার দুই চোখে আনন্দের জল। বললেন, নিজের ছেলে হলে না জানি কি করত। সামান্য পরে বিন্দু একা ফিরে এসে অন্নপূর্ণাকে বললে, বড়ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? আমি সমস্ত খরচ দেব। অন্নপূর্ণা হেসে ফেললেন, বললেন, জানা, তুইও গিয়ে পাঠশালায় বসে থাক। না, তা নয়, অন্যান্য ছেলেরা সব দুষ্টু, যদি কেউ ছোট পেয়ে ওকে মারধর করে বা চোখে কলমের খোঁচা দিয়ে দেয়। অন্নপূর্ণা বোঝেন, বিন্দুর মাথায় যখন এ মতলব ঢুকেছে তখন ঠেকায় কার সাধ্য। তিনি বলেন, আমি এমন আবল তাবল কথা মুখে আনতে পারবো না, তুই নিজেই বলগে যা। সেই দিন সন্ধ্যার পর বড় কর্তা বিছানায় কাত হয়ে তামাক খাচ্ছেন। এমন সময় বিন্দু ঘরে ঢুকলো। যাদব ব্যস্ত হয়ে উঠে বসেন। ছোট মা, কি ব্যাপার মা? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু এখন ছোট বউ কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার হয়ে অন্নপূর্ণা বললেন, ওর ছেলের চোখে অন্য ছেলেরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদব বললেন, এ আর বেশি কথা কি মা, কিন্তু পড়াবে কে? বিন্দু জানালো, পণ্ডিত মশাই মাসে 10 টাকা করে পেলে পাঠশালা এখানে তুলে আনবেন, আর সেই টাকাটা বিন্দুর জমা টাকা থেকে যেন দেওয়া হয়। ভাসুর রাজি হলেন। ভাসুরের কথায় বিন্দু খুব খুশি হলো। ছুটে রান্নাঘরে ঢুকে বড় জায়ের সঙ্গে খুনসুটি করতে লাগলো। এমন সময় কদম ছুটে এসে জানালো, অমূল্য জাতিতে হাত কেটে কাঁদছে। বিন্দু তখনই চিৎকার করে ওঠে, জাতি পেল কোথায়? আমি ও ঘরে বিছানা করছিলাম, জানিও না কখন যে ও বড় মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা, বলে বিন্দু ঘর ছেড়ে বেরিয়ে গেল। খানিক পরে অমূল্যর আঙুলের ডগায় ভিজে ন্যাকড়ার পটি বেঁধে কোলে করে ফিরে এসে বললেন, আচ্ছা দিদি, কতদিন বলেছি তোমাকে, ছেলেপুলের ঘরে জাতি টাতিগুলো একটু সাবধানে রেখো। তা? অন্নপূর্ণা রেগে বললেন, কি যে বলিস ছোট বউ, তার মাথা মুন্ডু নেই। কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে তাই বলে জাতি কি সিন্ধুকে তুলে রাখবো? না না, তা কেন, কাল থেকে বরং ওকে দড়ি দিয়েই বেঁধে রাখবো। এইরকম ঝগড়া রাগারাগি আবার মিটমাটের মধ্যে দিয়েই দিন কাটে। এখানেই শেষ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে বিন্দুর ছেলে এর প্রথম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।